জয় হিন্দ। তোমাদের আমি বলেছিলাম মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের পড়াশোনা তোমাদের ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে আমি করাবো। ইতিহাসের আজকে 3 নম্বর ক্লাস। এই ক্লাসে তোমাদের প্রথম চ্যাপ্টারের ইতিহাসের ধারণা যেটা উল্লেখ করা আছে সেইটার কিছুটা আমি আলোচনা করব, সেই চ্যাপ্টারের কিছু অংশ। এই ক্লাসে তোমরা পাবে ইতিহাসের ধারণা কি, ইতিহাস পড়ার উদ্দেশ্য কি, অর্থাৎ ইতিহাসের ধারণা চ্যাপ্টারের নাম, ইতিহাস কি পড়বে, ইতিহাসে সাল তারিখ কেন গুরুত্বপূর্ণ, ইতিহাস পড়ার উদ্দেশ্য কি, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথ কি ভাবনা চিন্তা রেখেছেন, ইতিহাস কেন পড়বে, একটা গল্প আছে তোমাদের বলবো ইতিহাস কেন পড়বে সেই সংক্রান্ত, অর্থাৎ ইতিহাস পড়ার উদ্দেশ্যটা জানবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস তাহলে শুরু করা যাক। অর্থাৎ তোমাদের প্রথম চ্যাপ্টার হলো ইতিহাসের ধারণা। সেই ইতিহাসের ধারণার মধ্যে তোমাদের অবশ্যই জানতে হবে ইতিহাস কি, ইতিহাস সাবজেক্টটার বিষয়বস্তু কি। অর্থাৎ এইখানে লেখা দেখতে পাচ্ছ গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে। ইতিহাস হলো অতীতের গুরুত্বপূর্ণ কাহিনী বা বস্তুনিষ্ঠ বিবরণ যার ফল বর্তমান সময়ে আমরা মুখোমুখি হচ্ছি। ইতিহাসে প্রতিফলিত হয় মানুষের আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক বিবর্তন এবং রাজনৈতিক সত্তা। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তার লেখা হিস্টোরিয়া গ্রন্থটি একটি ইতিহাসমূলক গ্রন্থ। হিস্টোরিয়া শব্দের অর্থ হলো অনুসন্ধান। অর্থাৎ এইখান থেকে তোমরা কি বুঝতে পারলে, ইতিহাস হলো আজকে তোমরা যেটা মুখোমুখি হচ্ছ, যেটা সামনে দেখছো, তার পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো আমাদের জানতে হবে। অর্থাৎ ইতিহাসটা কি, ইতিহাস হলো আজকের দিনে যা কিছু দেখছো তার কারণ, তার কারণ একটা অবশ্যই আছে, সেই কারণটা আমরা ইতিহাস পড়লে জানতে পারবো। তাই এখানে বলেছে ইতিহাস হলো অতীতের গুরুত্বপূর্ণ কাহিনী। সব কাহিনী নয় কিন্তু, তুমি কালকে কি খেলে, তুমি কি করেছো 10 বছর আগে, তোমার সেইগুলো যদি অবশ্যই গুরুত্বপূর্ণ হয়, সমাজের জন্য গুরুত্বপূর্ণ হয়, তবে ইতিহাস অন্তর্ভুক্ত হবে। সব ঘটনা ইতিহাসে অন্তর্ভুক্ত হয় না। তাই বলা হয় ইতিহাস পড়া ভীষণ সহজ, কিন্তু ইতিহাসে নিজের নাম করা ভীষণ কঠিন। তাই ইতিহাস সেই জিনিসগুলোকেই অন্তর্ভুক্ত করে যেগুলো গুরুত্বপূর্ণ, সমাজের জন্য গুরুত্বপূর্ণ, দেশের জন্য গুরুত্বপূর্ণ, রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইতিহাস হলো এমন একটা ঘটনার বিবরণ যেটা অতীতে ঘটেছে, অবশ্যই সেটা গুরুত্ব আছে, অবশ্যই একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা কি, আজকে তোমরা যা কিছু সম্মুখীন হচ্ছ সেইটার পেছনে কারণ আছে, অর্থাৎ সেই কারণটা হলো গুরুত্ব। ঠিক আছে, তাই ইতিহাসে সমস্ত ঘটনা অন্তর্ভুক্ত হয় না। অতীতের ঘটনা মানে ইতিহাস এটা বলা যাবে না। ইতিহাস হলো সেই ঘটনা যেগুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ ঘটনা ফলস্বরূপ আমরা আজকে দেখতে পাচ্ছি, সেটাই ইতিহাস। অর্থাৎ সাধারণভাবে তাহলে আমি যদি বলি, ইতিহাস হলো পূর্বের কোনো ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা যার ফল আমরা এখনো ভোগ করছি। ঠিক আছে, যেমনই কি হতে পারে ঘটনা, যেমন ভারতের স্বাধীনতা আন্দোলন। ভারত যে আজকে স্বাধীনতা পেয়েছে, ভারত যে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে উঠে এসেছে, তার পেছনে একটা ইতিহাস আছে, অর্থাৎ কারণ আছে। ভারত আজকে স্বাধীন কেন বলা হচ্ছে, তাহলে কোনো একটা সময় পরাধীন ছিল, তাহলে স্বাধীন কি করে হয়েছে, কি কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে ভারত স্বাধীনতা পেয়েছে, সেইগুলো ইতিহাসে আলোচনা করা হয়। আর কি আলোচনা করা হয় ইতিহাসে, মানুষের আর্থসামাজিক অবস্থা। আর্থসামাজিক অবস্থা মানে কি, কোন একটা সমাজের মানুষ, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আর্থসামাজিক অবস্থা খুবই নিম্নমানের ছিল। তাদের ইনকাম থেকে শুরু করে তাদের খাদ্য নিরাপত্তা, এগুলো অনেকটা নিম্নে ছিল, কিন্তু ধীরে ধীরে মানুষের সেই খাদ্য নিরাপত্তা বেড়েছে। অর্থাৎ আজকে
আমরা স্বাধীনতার অনেকটা বছর পেরিয়েছে প্রত্যেকটা মানুষের জন্য খাদ্যের সুনিশ্চিত করতে পেরেছি। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে কি আর্থসামাজিক অবস্থা। মানুষ অনেক আগের থেকে অনেক সুবন্দোবস্তভাবে জীবনযাপন করছে। মানুষ হেলথ সিকিউরিটি পাচ্ছে, মানুষ শিক্ষা পাচ্ছে, মানুষ খাদ্য সুরক্ষা পাচ্ছে। তাই এইখানে ইতিহাসে আমরা কি দেখব, যে ইতিহাসে প্রতিফলিত হয় মানুষের আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক বিবর্তন, রাজনৈতিক সত্তা। রাজনৈতিক সত্তা মানে কি বোঝায়, যে শাসন ব্যবস্থা যে আমাদের পরিবর্তন হয়েছে। এই যে প্রথম ভারত যখন স্বাধীনতা পায় তখন ছিল জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, জাতীয় কংগ্রেসের প্রধানমন্ত্রী। তিনি অনেক দিন শাসন করেছে, তারপরে ইন্দিরা গান্ধীও এসেছে, তিনিও জাতীয় কংগ্রেস। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেটা কিন্তু অনেক দিন পরে এসছে। এই যে শাসন ব্যবস্থার পরিবর্তন, প্রথমে 30 বছর পর্যন্ত প্রায় জাতীয় কংগ্রেসেরই প্রচুর প্রভাব প্রতিপত্তি ছিল দেশের শাসন কার্যে, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে কিভাবে, অনেকটা পরে অন্য পার্টির এসে বা অন্য পলিটিক্যাল রাজনৈতিক দল এসে সেই দখল করেছে ভোটের মাধ্যমে। তাহলে এই যে সামাজিক রাজনৈতিক সত্তা পরিবর্তন হয়েছে, এটাকে বলা হচ্ছে পরিবর্তন। আজকে যেমন নরেন্দ্র মোদী বিজেপি গভর্নমেন্ট চলছে সারা কেন্দ্রে, কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে সেটা জাতীয় কংগ্রেস ছিল। এই যে পরিবর্তন, শাসন ব্যবস্থার যে পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে রাজনৈতিক সত্তা। এইটাকে শাসন ব্যবস্থার পরিবর্তন হিসাবে ধরতে পারি। বা ভারতের যে বিদেশের কাছে যে রেসপেক্ট সেটাও আজকের দিনে অনেকটা বেড়েছে, সেইটাকে বলা হচ্ছে কি রাজনৈতিক সত্তা। অর্থাৎ আগে ভারতকে অতটা রেসপেক্ট বিদেশের দেশগুলো দিত না, কিন্তু বর্তমানে সেটা আরেকটু বেড়েছে, কারণ ভারতের অর্থনীতি বেড়েছে, ভারতের অনেক ইয়ং পপুলেশন আছে, তারা ভবিষ্যতে দেশের উন্নতিতে ভাগিদারি হবে। অর্থাৎ ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে সবাই, কারণ বাণিজ্যের দিক থেকে ভারত অনেকটা রকমভাবে বাজার, একটা বড়সড় বাজার। এই যে রাজনৈতিক সত্তা, এটাকে বলা হচ্ছে রাজনৈতিক সত্তা, অর্থাৎ শাসন ব্যবস্থার পরিবর্তন। আর সাংস্কৃতিক বিবর্তন মানে কি, মানুষের যে সংস্কৃতি, পোশাক আশাক, মানুষের খাদ্যাভ্যাস, সেগুলো পরিবর্তন হয়েছে, সেইগুলো ইতিহাসে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আমাদের তোমাদের যারাই কোনো গুরুত্বপূর্ণ কাজ করে আসুক, তারা ইতিহাসে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ কেমন গুরুত্বপূর্ণ কাজ, যেটা দেশের ভালো হবে, সেই রকম গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আজকের দিনে আমরা যদি দেখি, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তারা একটা গুরুত্বপূর্ণ ভাগীদারি ছিলেন দেশ গঠনের কাজে, তাই তাদের ইতিহাসে নাম হয়েছে। তুমিও যদি কোনো রকম ভাবে গুরুত্বপূর্ণ কাজ করো, দেশের কাজে লাগো, তোমারও নাম ইতিহাসের পাতায় আজ থেকে কিছু বছর পরে যারা আসবে, নেক্সট জেনারেশনের মানুষ আসবে, তারা পড়বে। এটা হলো ইতিহাস। অর্থাৎ ইতিহাস বলতে আমাদের কি বোঝায়, অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আমরা আজকেও মুখোমুখি হচ্ছি। তাহলে ইতিহাস বোঝা গেল। আর ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ইতিহাসের জনক আমরা হেরোডোটাসকে বলবো। তার গ্রন্থটির নাম ছিল কি, হিস্টোরিয়া। এই গ্রন্থটি হলো অনুসন্ধান, এর মানে হলো অনুসন্ধান। তাহলে ইতিহাস কি বোঝা গেল। অর্থাৎ এরপরে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ইতিহাসের সাল তারিখ কেন গুরুত্বপূর্ণ, সাল কেন আমরা পড়বো, সাল কেন মনে রাখবো। অর্থাৎ সাল অবশ্যই মনে রাখা দরকার, কারণ প্রত্যেকটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা রিলেটেড, সম্পর্কিত। তাই সেই ঘটনাগুলো কোন ঘটনার সঙ্গে কোন ঘটনা সম্পর্কিত, এই ঘটনার পরে এই ঘটনা হলো, সেটা বুঝতে হবে। অর্থাৎ এখানে কি বলছে, কালানুক্রমিক ক্রম, বছরগুলি ঘটনার ক্রম প্রতিষ্ঠা করতে সাহায্য করে, যা দেখায় যে কোনটি অন্যের আগে বা পরে ঘটেছিল। প্রাসঙ্গিক বোধগম্যতা, অর্থাৎ বছরটি জানা একটি ঘটনার প্রেক্ষাপট প্রদান করে, যা সেই সময়ের ঘটে যাওয়া বৃহত্তর ঐতিহাসিক প্রবণতার সাথে এটিকে সংযুক্ত করার সুযোগ দেয়। আর 3 নম্বর বলছে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর উপর মনোযোগ, অর্থাৎ নির্দিষ্ট বছরগুলিকে তুলে ধরে ইতিহাসবিদরা ইতিহাসের গতিপথকে রূপদানকারী গুরুত্বপূর্ণ ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ প্রত্যেকটা ঘটনার পেছনে একটা ঘটনা জড়িত, তাই আগেকার ঘটনাটা, অর্থাৎ দুটো ঘটনা যদি সামনে রেখে দেওয়া হয়, তার যদি সাল না থাকে, তুমি বুঝতে পারবে না কোনটা আগে ঘটেছে। ঠিক আছে, তাই সেই সাল দিয়ে বোঝা যায় যে এই ঘটনার জন্য পরের এই ঘটনাটা ঘটেছে। তাই সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। কালানুক্রমিক ক্রম সাজানো হয়, ইতিহাসটাকে একটা নির্দিষ্ট সাল অনুযায়ী, ঘটনাগুলোকে ক্রম অনুযায়ী সাজানো যায়। যেমন তোমার জন্মদিন আর তোমার দাদা বা বোনের জন্মদিন, যদি ডেট অফ বার্থ না জানা হয়, তাহলে বোঝা যাবে না কে বড় কে ছোট। তাই ইতিহাসেও কোনো একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা জড়িত থাকে, তাই সাল না জানলে হবে না, সালগুলো কিছুটা হলেও মনে রাখতে হবে।
কারণ একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনার প্রেক্ষাপট জড়িয়ে থাকে। প্রেক্ষাপট মানে কি, একটা ঘটনার কারণ পেছনের আর একটা ঘটনার দায়ী। তারপরে কি বলছে, তারপর বলছে তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ সালের আরেকটা গুরুত্বপূর্ণ কি বলছে, বিভিন্ন বছরের ঘটনাবলী তুলনা করলে সময়ের সাথে সাথে পরিবর্তন এবং ধারাবাহিকতা অধ্যয়ন করা সম্ভব হয়। বর্তমানকে অতীতের সঙ্গে তুলনা করি এবং বলি অতীতটা কিভাবে পরিবর্তন হয়ে বর্তমানে এসেছে। অর্থাৎ আমরা যদি সতীদাহ প্রথা রদের সময়টা দেখি 1829 খ্রিস্টাব্দে, আজকে 2025 সাল, প্রায় 200 বছর আগে আমাদের দেশে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। তাহলে সালটা যদি না জানতাম তাহলে তো আমরা বুঝতেই পারতাম না যে কত সালে কবে বন্ধ হলো, কত বছর আগে এই সমস্ত সামাজিক কুপ্রথা প্রচলিত ছিল। তাই সেই ঘটনাটা সাল অবশ্যই জরুরি, ঠিক আছে? কারণ সতীদাহ প্রথা আজকে 200 বছর আগে ছিল না 50 বছর আগে ছিল বা 10 বছর আগে ছিল, সেইটা তোমরা তো নতুন, তোমরা সহজে বুঝতে পারবে সেই সালটা যদি মনে রাখো যে এত বছর আগে, 200 বছর আগে ভারতে এইরকম একটা সতীদাহ প্রথা চালু ছিল, যেখানে মৃত্যুর পর, স্বামীর মৃত্যুর পর একটা তার স্ত্রীকে চিতায় জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হতো। কারণ বলতো, তাদের লজিক ছিল যে স্বামী মারা গেছে, স্ত্রী থেকে কি হবে। এরকম হয়নি যে স্ত্রী মারা গেছে স্বামী থেকে কি হবে, এরকম হয়নি। অর্থাৎ সেই সময় লিঙ্গ বৈষম্য অনেকটা বেশি ছিল, তাই এই ঘটনাগুলো ছিল, এই প্রথাগুলো প্রচলিত ছিল। তাই সালগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তেমনি আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি, যে সাল, ধরে নাও আজকে আমরা যে চা, আমাদের প্রিয় একটা পানীয়, সেটা কবে থেকে যে শুরু হয়েছে, কিছু কিছু সাল আবার বলা যায় না যে কবে থেকে এই ঘটনাটা শুরু হয়েছে বা কবে থেকে শুরু হলো। যেমন ভারতে চা খাওয়া, চা খাওয়া একটা নির্দিষ্ট ডেট নেই, নির্দিষ্ট ডেট নেই। মানুষ চা খাওয়া কিছু একটা শুরু করেছিল, তারপর টেস্ট বা স্বাদ পরিবর্তন হতে হতে সমস্ত মানুষের কাছে প্রিয় হয়ে গেছে। অর্থাৎ এই গোষ্ঠীর মানুষ এই দিন শুরু করেছিল এত তারিখে, ওই গোষ্ঠীর মানুষ এতদিন তারিখে শুরু করেছিল, এরকম কোনো এক্স্যাক্ট ডেট নেই ভারতের যেমন চা খাওয়ার। তাই ইতিহাসের কিছু কিছু ঘটনা কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হয়েছে তার সাল পাওয়া খুব মুশকিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাল পাওয়া যায়। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, ভারতের ব্রিটিশ শাসন কবে থেকে শুরু হয়েছে এক্স্যাক্ট ডেট নেই, আমরা অনুমান করে নিই এই সাল থেকে হয়তো ব্রিটিশ শাসন ধীরে ধীরে তার শাসন বিস্তার শুরু করেছে, ঠিক আছে? তাই ভারতের শাসন বিভাগ বা শাসন যে শুরু হয়েছিল ব্রিটিশ সরকার দ্বারা, সেইটা এক্স্যাক্ট ডেট নেই, ঠিক আছে? কিন্তু আমরা একটা অনুমান করে নিই এই ডেট থেকে শুরু হয়েছিল। ধরুন 1857 খ্রিস্টাব্দের পর থেকে আরো তীব্রতর হয়। তারপরে বাংলায় 1764 খ্রিস্টাব্দের পরে দেওয়ানি লাভের পরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো জোরদার শাসন কার্য পরিচালনা করে, এরকম একটা অনুমান করিনি। কিন্তু তার অনুমানটা সঠিক নয়, কবে থেকে কোনো একটা কিছু ঘটনা শুরু হয়েছে সেটা বোঝা সবসময় যায় না ইতিহাসে। তাই ইতিহাসে কিছু কিছু সাল আমরা অনুমান করেই চালিয়ে দিতে পারি, কিন্তু এক্স্যাক্ট ডেট পাওয়া যায় না। যেমন ভারতে কবে থেকে চা খাওয়া শুরু হয়েছিল সেটাও এক্স্যাক্ট ডেট বলা যায় না, তেমন ইতিহাসে কিছু কিছু ঘটনাও আমরা কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা বলতে পারি না। যেমন এখানে বলছে তেমনি কবে থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, আবার কবে থেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য শুরু হয়েছিল এটাও বলা যায় না। আমাদের ভারতের ব্রিটিশ শাসনের সময় অনেক গভর্নর জেনারেল শাসন করেছে, ওয়ারেন হেস্টিং থেকে লর্ড মাউন্টব্যাটেন পর্যন্ত। তবে কোন গভর্নর জেনারেল কতদিন পর্যন্ত ছিল এবং তার সময়কালে কি কি পরিবর্তন হয়েছে তার তারিখ বলা যায়। আমরা বলতে পারি না যে ভারতের স্বাধীনতা আন্দোলন এই দিন থেকে শুরু হয়েছিল, কারণ ভারতের স্বাধীনতা আন্দোলন ধীরে ধীরে শুরু হয়েছিল, তার বেগ পাল্টেছে। প্রথমে খুব অল্প জায়গায় বিস্তার ছিল, ধীরে ধীরে সারা ভারতে সেটা বিস্তার লাভ করেছে। তাই আমরা এক্স্যাক্ট ডেট ভারতের স্বাধীনতা আন্দোলন কবে থেকে শুরু হয়েছিল সেটা বলতে পারি না, কিন্তু আমরা এটা বলতে পারি ভারতের যে গভর্নর জেনারেল এসেছিল সেই কারোর শাসনকাল কতদিন পর্যন্ত ছিল। যেমন ওয়ারেন হেস্টিংস কতদিন ছিল, বা লর্ড মাউন্টব্যাটেন কতদিন ছিল, লর্ড ক্যানিং কতদিন ছিল, লর্ড কার্জন কতদিন ছিল, সেগুলো বলতে পারি। তাই ইতিহাসে সাল তারিখ জানতে পারলে, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন বা লর্ড কার্জন কতদিন ছিল সেটা জানতে পারলে, সেই সময় তিনি কিছু শাসন সংস্কারকমূলক কাজ করেছিল, সেই শাসন সংস্কারকমূলক কাজগুলো আমাদের পড়তে সুবিধা হয়, কারণ প্রত্যেকটা গভর্নর জেনারেলের সময় এক এক রকমের কাজ হয়েছে। তাই ইতিহাসে সব তার সাল তারিখ আমরা এক্স্যাক্ট বলতেও পারি না, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি। যেমন এক্ষেত্রে কবে গভর্নর জেনারেল এসেছিল, কবে তার শেষ হয়েছে সময়, টার্ম শেষ হয়েছে, সেটা আমরা বলতে পারি। যেমন লর্ড কার্জন কবে এসছে, কবে তার শাসন শেষ হয়েছে, তার সময়ে কি কি পরিবর্তন হয়েছে সেইটা আমরা জানতে পারি, ঠিক আছে? কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলন কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা এক্স্যাক্ট বলতে পারি না।
তাই প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে একটা ঘটনা আরেকটা ঘটনার সঙ্গে জড়িত। তাই আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ঘটনার সঙ্গে একটা ঘটনা যেহেতু জড়িত, তাই সালটা মনে রাখলে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার তুলনা আমরা সহজেই করতে পারি। যেমন আমরা বলতে পারি যে রাওলাটাইন এসেছিল বলেই মানুষ প্রতিবাদ জানাচ্ছিল, সেই প্রতিবাদের জানাতে গিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো। অর্থাৎ রাওলাটাইন আগে এসছে, রাওলাটাইন কবে এসে সেটা জানতে হবে, তারপর জালিয়ানওয়ালাবাগ হয়েছে তার কারণ হিসাবে। অর্থাৎ রাওলাটাইনকে প্রতিবাদ জানাচ্ছিল মানুষ, সেই প্রতিবাদ করেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। অর্থাৎ রাওলাটাইন কবে ছিল সেটা জানতে হবে, তারপরেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ রাওলাটাইনের জন্যই, কারণ জালিয়ানওয়ালাবাগ পরে হয়েছে, রাওলাটাইন আগে হয়েছে, রাওলাটাইনের ক্ষোভের জন্যই মানুষ জালিয়ানওয়ালাবাগে একটা প্রতিরোধ জানাচ্ছিল, সেইখানে জেনারেল ওডায়ারের নেতৃত্বে গুলি চলে, মানুষ মারা যায়। তাই প্রত্যেকটা সাল ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে ইতিহাস পড়ার উদ্দেশ্য, আমরা সাল কেন গুরুত্বপূর্ণ বুঝে গেলাম। আরেকবার বলি, সাল গুরুত্বপূর্ণ এই জন্যই যে প্রত্যেকটা ঘটনার পেছনে তার পূর্বের কোনো ঘটনার একটা একটা সম্পর্ক থাকে। যেমন তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তার পেছনে একটা ঘটনা আছে যে তুমি সারা বছর পড়াশোনা করেছো বা কবে থেকে ভালো করে পড়াশোনা শুরু করছো সেইটা। তেমনি ইতিহাসেও সেই রকম একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো আরো ভালো করে বুঝতে গেলে সাল তারিখ জানতে হবে। এরপরে আমাদের আসা যাক ইতিহাস পড়ার উদ্দেশ্য কি, ইতিহাস কেন পড়বে। আজকে এত বিজ্ঞান চেতনা মানুষ, যেটাই হাত দেবে সেটাই বিজ্ঞান, ইতিহাস আবার কেউ পড়ে নাকি, এইরকম একটা প্রশ্ন সবার আসে যে ইতিহাসে কি পড়ে কি হবে, শুধু তর্ক বিতর্ক, ঘটনার বিবরণ, ঘটনা তো জানি আমরা, আর ইতিহাস পড়ে কি হবে, ইতিহাস পড়ে কি বা হবে। আছে, অবশ্যই আছে, ইতিহাসের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, সেইটা আমরা এবার জানবো। কি জানবো আগে পড়ে নি, তারপর আমি এক্সপ্লেন করছি। কি বলছে, আজকাল প্রায় শোনা যায় এটা বিজ্ঞানের যুগ, অর্থাৎ রোজকার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের ছোঁয়া আছে বা বিজ্ঞানের দরকার হয়। তাহলে বিজ্ঞানের এত যুগে ইতিহাস পড়ে কি লাভ হয়, ইতিহাস পড়াশোনা করারই বা দরকার কি, কেবল পুরনো দিনে কবে কি করেছে তার খতিয়ান, তার উপর ঘটনাগুলো ঘটে গেছে অনেক আগে, ফলে ঘটনার ফলাফলগুলোও জানা, অথচ সেই নিয়ে কত তর্ক বিতর্ক, নানা রকম মতামত। যদি ঘটনাগুলো ও সেসবের ফলাফল জানাই থাকে তাহলে কিসের এত তর্ক। ইতিহাস বলতে খালি রাজা সম্রাট যুদ্ধ রাজস্ব নীতির কথা পড়তে কেবল তোমাদের একঘেয়ে লাগে না, রবীন্দ্রনাথ ঠাকুরের একঘেয়ে লাগতো। অর্থাৎ আমরা যে ইতিহাস পড়ছি রাজা সম্রাটের যুদ্ধ রাজস্ব নীতি, এইগুলো শুধুমাত্র তোমাদের একঘেয়ে লাগে না, রবীন্দ্রনাথ ঠাকুরেরও একঘেয়ে লাগতো। তিনি কি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ইতিহাস কি ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করি পরীক্ষায় দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপের ছেলে ভাইয়ের ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল, একদল যদি বা যায় কোথা হইতে আরেক দল উঠিয়া পড়ে, পাঠান মোগল পর্তুগিজ ফরাসি ইংরাজ সকলে মিলে এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করে তুলিয়াছে। ভারতবাসী কোথায়, এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না, যেন ভারতবাসী নাই, কেবল যাহারা কাটাকাটি খুনোখুনি করিয়াছে তাহারই আছে। সেজন্য বিদেশের ইতিহাস এই ধুলির ঝড়ের কথাই পাই, ঘরের কথা কিছুমাত্র পাই না। অর্থাৎ আমরা যে ইতিহাস পড়ছি সেখানে কিছুই নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমাদের মানুষের কথা কোথায়, শুধুমাত্র যারা আমাদের আক্রমণ করেছে, আমাদের যারা শাসন করেছে তাদের ইতিহাসই নাকি বেশি আছে। তারপর আবার তিনি এও বলেছেন, যে সকল দেশ ভাগ্যবান তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যে খুঁজিয়া পায়, বালককালে ইতিহাসে দেশের সহিত তাহাদের পরিচয় সাধন করিয়া দেওয়া হয়। অর্থাৎ কিছু কিছু দেশের মানুষ ভাগ্যবান, তারা তাদের আগের ইতিহাস সম্পর্কে জানতে পারে, তাদের ছোটবেলাতেই শিখিয়ে দেওয়া হয়। আমাদের ঠিক তাহার উল্টো, দেশের ইতিহাস আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রাখা আছে। মামুদের আক্রমণ হতে লর্ড কার্জনের সাম্রাজ্য গর্ভদাগার কাল পর্যন্ত যা কিছু ইতিহাস কথা, তা ভারতবর্ষের পক্ষে বিচিত্র কুহিলিকা, তা স্বদেশ সম্বন্ধে আমাদের দৃষ্টি সহায়তা করে না, দৃষ্টি আবৃত করে মাত্র। অর্থাৎ রবীন্দ্রনাথের মতে আমরা ভারতবর্ষের যে ইতিহাস পড়ি সেখানে শুধু কাটাকাটি মারামারি, আমাদের ইতিহাসই নেই। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে তোমাদের যেমন একঘেয়ে লাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের তাই লাগতো। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পাবে রবীন্দ্রনাথের আগে এরকম প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারও বক্তব্য ছিল যে বাঙালির ইতিহাস চাই, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে, না জানলেও রক্ষা নেই। কিন্তু কেন রক্ষা নেই, কি জন্য ইতিহাস জানা নিয়ে এত ভাবনা চিন্তা,
ঠিক আছে। বঙ্কিমচন্দ্র প্রশ্ন তুলেছিল যে আমরা যে ইতিহাস পড়ছি তার পেছনে আমাদের বাঙালির কোনো ইতিহাসই নেই, অর্থাৎ আমাদের বাঙালিদের ইতিহাস জানতে হবে, আমাদের বাঙালিদেরও ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে, এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরও যেমন প্রশ্ন তুলেছেন, বঙ্কিমচন্দ্র প্রশ্ন তুলেছেন, অর্থাৎ আমাদের নিজেদের স্বদেশের ইতিহাস নেই, সব বিদেশি আক্রমণকারীদের ইতিহাস আছে। এরপরে ইতিহাস কেন পড়ব, ইতিহাস কেন পড়ব? তাহলে আমরা কি দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভারতের ইতিহাসে শুধুমাত্র যারা আক্রমণ করতে এসছে, এই সিংহাসন নিয়ে টানাটানি, এই জিনিসগুলোই তিনি দেখেছেন, তাই তোমাদের মতো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ইতিহাস একঘেয়েই লাগে। এবার বঙ্কিমচন্দ্র বলছে যে বাঙালি জাতিরও একটা ইতিহাস চাই। আর বাঙালি জাতির ইতিহাস চাই কেন, বা ইতিহাস তাদের অতীতের কথা বাঙালিকে জানতে হবে, এই জিনিসগুলো যদি না জানে কেনই বা রক্ষা নেই। এইখানে এখানে তিনি বলছেন যে অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে, না জানলেও রক্ষা নেই, কিন্তু কেন রক্ষা নেই, কি জন্য ইতিহাস জানা নেই এত ভাবনা চিন্তা, তাহলে আমরা এবার দেখব। তাহলে ইতিহাস কেন পড়ব, এইখান থেকে শুরু হচ্ছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ইতিহাস একঘেয়ে লেগেছে, তোমাদেরও একঘেয়ে লাগে, কিন্তু ইতিহাসটা কেন জরুরি, কেন পড়া জরুরি, সেটা এখানে জানবে। কেন ইতিহাস পড়া জরুরি সেটা একবার জানবে। মাইকটা ঠিক করে। দেখো এখানে কি বলছে, আজ যা দেখা যাচ্ছে, যা ঘটছে, এক কথায় এই আজ অর্থাৎ বর্তমানটা এসেছে ইতিহাস থেকে, অর্থাৎ বর্তমান কেমন হবে তা ঠিক হয়ে যায় অতীত থেকেই। বর্তমানে নানা কাজের যুক্তি খুঁজে বার করা হয় অতীত থেকে। সেই নেকড়ে ও ছাগলছানা গল্পটা মনে আছে, ছাগলছানা গেছে জল খেতে, নেকড়ে তাকে ধরছে, ছাগলছানা যত জানতে চায় তার কি দোষ, নেকড়ে তাকে শোনায় তার পূর্বপুরুষ কি কি অপরাধ করেছিল। নেকড়ের যুক্তি ছিল ছাগলছানাকে তার পূর্বপুরুষের করা অপরাধের শাস্তি পেতে, অর্থাৎ ছাগলছানার প্রতি নেত্রী নয়, এখানে এটা নেকড়ের বর্তমান আচরণ যুক্তি লুকিয়ে আছে ইতিহাসে। অর্থাৎ এইখানে গল্পটা কি বলছে, যে ছাগলছানা একদিন জল খেতে গেছে, সেই ছাগলছানাকে নেকড়ে ধরেছে। এবার ছাগলছানা বলছে আমাকে কেন ধরলে, তখন নেকড়ে বলছে তোর পূর্বপুরুষরা দোষ করেছিল তাই তোকে ধরেছি, তাই সেই পূর্বপুরুষের দোষের শাস্তি তোকে পেতে হবে। এবার দেখো কি বলছে, এবার নেকড়ের জায়গায় বসানো যাক ভারতে ব্যবসা করতে আসা কোনো নীলকর সাহেবকে, আর ছাগলছানার জায়গায় বসানো যাক গরিব নীল চাষিকে। প্রায় সব সময় দেখা যেত নীলকরের সাহেবের কাছে চাষির টাকা ধার আছে, সেই ধার বংশগত ধারে পরিণত হতো, ফলে চাষি কেউ নীল চাষ করে যেতে হতো। যুক্তিটা একই, তোমার পূর্বপুরুষের করা কাজের ফল তোমায় ভোগ করতে হবে, তাহলে ফল যখন ভোগ করতেই হবে তখন পূর্বপুরুষের করা কাজের খতিয়ানও জানা দরকার, তাই ইতিহাস পড়তে হবে। অর্থাৎ এখানে বলতে চাইলো যে নীলকর সাহেবরা একজনকে বলছে তোমার পূর্বপুরুষরা অনেক ঋণ নিয়েছে তাই তোমাদেরকে নীল চাষ করতে হবে। এবার যে চাষি যদি বুদ্ধিমান হয় সে কি করবে, সে তার পূর্বপুরুষরা কত টাকা ঋণ নিয়েছে, কত টাকা শোধ দিতে হবে, অর্থাৎ তার পূর্বপুরুষের ইতিহাস যদি জানে তাহলে সে কিন্তু এই দোষটা বা অপরাধটা মুকুব করতে পারে। তাই ইতিহাস পড়তে হবে, অর্থাৎ পূর্বপুরুষের করা দোষটা কতটা ছিল, তার জন্য তাকে ফল ভোগ করতে হচ্ছে, সেইটা যদি জানা যায় তাহলে বর্তমান সময়ে যারা দোষ পাচ্ছে, অপরাধ হিসাবে পাচ্ছে, তার অপরাধটা অনেকটা মুকুব হবে। যেমন নীল চাষিরা যদি সেই দোষের খতিয়ানটা, অপরাধের খতিয়ানটা, ঋণের খতিয়ানটা জানতে পারে, তাহলে নীল সাহেবকে জানাতে পারে যে আমার পূর্বপুরুষ তো এরকম কিছু করেনি, তোমরা আমাকে মিথ্যে মিথ্যে করছো, এরকম জোর করে নীল চাষ করাচ্ছ, তখন সে পাল্টা যুক্তি দিতে পারবে। অর্থাৎ ইতিহাস আমাদের পূর্বপুরুষের করা যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলোর খতিয়ান দেয়, এবং সেই খতিয়ান থেকে আমরা সামনে ভবিষ্যতে চলার একটা পথ পাই। এবং যদি কেউ আমাকে যুক্তি দিয়ে বলে যে তোর পূর্বপুরুষরা দোষ করেছে তার জন্য তোকে এই জিনিসটা পেতে হবে, তার খতিয়ানও আমরা জানতে পারি যে কতটা দোষ করেছে কি করেনি। তারপর আরেকটা গল্প ওর সঙ্গেই সম্পর্কিত,
যে আবার নেকড়ের জায়গায় দুটি সাম্রাজ্যবাদী শাসককে বসানো যাক, আর ছাগলের জায়গায় সাধারণ ভারতীয় জনগণকে ধরা যাক। ব্রিটিশ শাসক ভারতে উপনিবেশ তৈরি করার যুক্তি দিল, ভারতবাসী তো অসভ্য, তাদের দেশে শিক্ষার অভাব, বিজ্ঞানের অভাব ইত্যাদি প্রভৃতি, আর ব্রিটিশরা সভ্য, তাই প্রতিটি সভ্য ব্রিটিশের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা। তার জন্য ভারতে ব্রিটিশ শাসন কায়েম করা দরকার, এই যুক্তি নিজেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো। তাহলে এখানে কি হলো, যে দুটি সাম্রাজ্যবাদী শক্তি, এবং সাম্রাজ্যবাদী শক্তিকে যদি নেকড়ে ধরি আর ছাগলের জায়গায় যদি ভারতীয় জনগণকে ধরি, তাহলে ব্রিটিশ শাসন কি যুক্তি দিয়েছিল, যে তারা নাকি আমরা নাকি অসভ্য, আমরা অসভ্য আর ব্রিটিশরা নাকি সভ্য, আর আমাদের সভ্য করার দায়িত্ব তাদের নাকি আছে। এই পরিস্থিতিতে আমরা যদি যুক্তিবান হই, আমরা যদি বুদ্ধিমান হই, আমরা সভ্য ছিলাম না অসভ্য ছিলাম তার পেছনে কি কারণ আছে বা কোনো যদি যুক্তি থাকে, তাহলে আমরা যদি ইতিহাস পড়ি সেই যুক্তিটা দিতে পারবো। যেমন দেখো, কিন্তু ভারতীয়রা এই যুক্তি মেনে নিল না, তারাও পাল্টা বলল, কে বলেছে আমরা অসভ্য। তারপর একে একে সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের কথা হলো, আর্যভট্ট থেকে চৈতন্যদেবের কথা হলো, আর সেসবের ফলে প্রমাণ করা হলো যে ভারতেরও সভ্যতা ছিল, সেই সভ্যতা ব্রিটিশের সভ্যতার থেকে খাটো নয়, ব্রিটিশদের ভারতে সাম্রাজ্য বাড়ানোর দরকার নেই। এই যে ভারতীয়রা পাল্টা যুক্তি দিল, তা কিন্তু ইতিহাস থেকেই। তারা ভেবেছিল ব্রিটিশরা যেহেতু ইতিহাস ঘেঁটে ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার যুক্তি দিচ্ছে, তেমন পাল্টা যুক্তিও তারা বুঝবে। অর্থাৎ আমরা কি পড়লাম, ইতিহাস যদি পড়া হয় তাহলে আমরা ওই ব্রিটিশদের যে যুক্তি দেওয়া ছিল যে তোমরা অসভ্য, সেই যুক্তির পাল্টা যুক্তি দিতে পারবো। অর্থাৎ সেই যুক্তিটা লুকিয়ে আছে কোথায়, ইতিহাসে। কারণ আমরা বলবো যে আমাদের সম্রাট অশোক এসেছিল, সম্রাট আকবর এসেছিল, চৈতন্যদেব এসেছিল, তারপরে আমাদের আর্যভট্ট ছিল, তাহলে তারা তো আমাদের সভ্যতা, তারা তো আমাদের সভ্য জীবনযাপনের জন্য তারা আমাদের সমাজে ছিল। ব্রিটিশদের কথা আমরা কেন মিথ্যে করে বললো আর আমরা মেনে নেব, চোখ বুঝে মেনে নেব। অর্থাৎ ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়, চোখ বুঝে কোনো কিছু মেনে না নেওয়ার একটা শক্তি দেয়। যদি ইতিহাস পড়া থাকে পাল্টা যুক্তি দেওয়া যায়, একটা যুক্তি দিয়ে তোমাকে যদি কেউ বোকা বানাতে চায়, তুমি সেই যুক্তিকে পাল্টা যুক্তি দিতে পারবে, সেটা যদি অবশ্যই ঐতিহাসিক ঘটনার সঙ্গে থাকে। অর্থাৎ বর্তমানে আমরা কি দেখলাম, ইতিহাস শুধু রাজা সম্রাটদের নাম, সাল তারিখ বা যুদ্ধের বর্ণনা নয়, ইতিহাসের মধ্যে মিশে আছে নানা যুক্তি তর্কের খতিয়ান। ইতিহাসের সাক্ষ্য হাজির করে নিজের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক করা যায়, তার জন্য দরকার ইতিহাস জানা। তাহলে কেন এখন স্কুলে ইতিহাস পড়ানো হয় তার আন্দাজ পাওয়া গেল। অর্থাৎ যুক্তি দিয়ে কোনো কিছু মেনে নেওয়া যাবে যদি ইতিহাস পড়া থাকে। ঠিক আছে, তাই জন্য আমরা ইতিহাস পড়ব, যুক্তি দিয়ে যাতে কোনো কিছুকে বিচার করতে পারি। কোনো ঘটনা ফলাফল যখনই জানাই আছে, তখনই কেন ইতিহাস এত তর্ক বিতর্ক, সব দেশের ইতিহাস এক নয় কেন, ইতিহাস কে লিখেছে বা কে খুঁজছে, এই জিনিসটার উত্তর আমরা এবার দেখব। বঙ্কিমচন্দ্র বলেছিল যে বাঙালির ইতিহাস চাই, তার সঙ্গে জুড়ে দিয়েছেন বিদেশিদের লেখা বাঙালির ইতিহাস ভুলে ভরা, তাই বাঙালি ইতিহাস লিখতে হবে বাঙালিকে। আর সেই বাঙালিকে বঙ্কিমচন্দ্রের মতে আমি তুমি যে পারবে সবাই। এর থেকে বোঝা যাচ্ছে কেন একই ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয়। কোনো ঘটনাকে দেখার ভঙ্গির বদলে গেলেই ঘটনা ও তার ফলাফল নিয়েও মতামত তৈরি হয়। সেই যে এক রকমের ছবি হয়, যাকে নানা কোণ থেকে দেখলে নানা রকম ছবি দেখা যায়, আসলে একটাই ছবি কিন্তু তার মধ্যে রয়েছে আরো নানা ছবির উপাদান। ঠিক তেমনি মূল ঘটনা তার ফলাফলও জানা, তবু কেন এই ঘটনা ঘটলো, তার ফলাফল কি হলো তা নিয়ে বিতর্ক। অর্থাৎ ইতিহাস যে যেমন রচনা করবে, অর্থাৎ ঐতিহাসিক যদি বিদেশিদের হয়, বিদেশি ঐতিহাসিক হয়, তাহলে অবশ্যই ভারতীয়দের অসভ্য বলবে। কিন্তু আমাদের যদি দেশি ঐতিহাসিক হয়, সে কি বলবে, যে না, ভারতীয়দেরও সভ্যতা ছিল। তাই যে যেমন ইতিহাস লিখবে তার ভাবনা চিন্তা যেমন, ইতিহাসও সেরকমই হবে। অর্থাৎ দেশীয় ঐতিহাসিক যদি ইতিহাস লিখে ভারতে, তাহলে আমাদের ভারতের যে মানুষ সভ্য ছিল সেইটা তুলে ধরবে। আবার বিদেশিরা যদি ইতিহাস লেখে তাহলে ব্রিটিশদের গুণগান গাইবে। ঠিক আছে, এইটা হলো মেন কথা। অর্থাৎ একটা ছবিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যেমন দেখা যায়, তেমন ঐতিহাসিক ঘটনাকেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে ঐতিহাসিক ইতিহাস রচনা করে। তাই এখানে বাঙালিদের ইতিহাস আমাদের নিজেদেরকেই লিখতে হবে, আমি তুমি সবাইকে লিখতে হবে। কিন্তু এখানে আবার প্রশ্ন আসে যে সবাই তো আবার শিক্ষিত নয়, তাহলে সবার দায়িত্ব তোমাকে নিতে হবে, আমাকেই নিতে হবে। যারা শিক্ষিত
যারা শিক্ষার আলো পৌঁছেছে তারাই ইতিহাস লিখতে পারবে। অর্থাৎ এখানেও আবার আরেকটা হয়ে গেল, অর্থাৎ তোমার যে ভাবনা চিন্তা, তোমার যে দেখার দৃষ্টিভঙ্গি, সেইটাই ইতিহাসে রচনা হবে। তাই বলছে এই যে বঙ্কিমচন্দ্র বলেছেন তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখব, এই কথাটা শুনতে বেশ ভালো, তবে সমাজের একটা বড় অংশ লোকের লেখাপড়ার আওতায় পড়েনি, তারা কিভাবে তাদের ইতিহাস লিখবেন? তাহলে কি সবার হয়ে ইতিহাসটা শেষ পর্যন্ত আমি বা তোমরা লিখব? তাহলে সেটা করতে গিয়ে তুমি যেভাবে সবাইকে দেখছো সেটাই লেখাবে, অর্থাৎ তোমরা বিচার অনুযায়ী লেখা ইতিহাস নিয়ে উঠবে আমাদের ইতিহাস। অর্থাৎ তার জন্যই বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের ঘটনাকে বিভিন্নভাবে বিবরণ দেয়, তাই এত তর্ক বিতর্ক চলে ইতিহাসে। তাই এখানে প্রথম প্রশ্নটা হলো কি, ঘটনার ফলাফল যখন সবার জানা, কিন্তু তবুও ইতিহাসে তর্ক কেন? তর্ক বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে থাকে কোনো ঘটনাকে, তাই এরকম তর্ক বিতর্ক চলে। অর্থাৎ আমরা ইতিহাস যদি লিখি, ভারতীয়রা ইতিহাস লিখলে ভারতীয়দের দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখা হবে, আবার ঐতিহাসিক যদি ব্রিটিশদের হয় বা বিদেশি হয় তাহলে তারা তাদের গুণগান গেয়ে ভারতীয়দের ছোট করার চেষ্টা করবে বেশিরভাগ সময়। ঠিক আছে? তারপর দেখো, ঠিক সেই কারণে ভারতের ইতিহাসও আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস। তাই সেখানে সিধু কানু ছাড়া সাঁওতাল বিদ্রোহের যোগ দেওয়া মানুষদের নাম বিশেষ জানা যায় না, মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করা অসংখ্য মানুষের নাম জানা যায় না, খালি বলা হয় হাজার হাজার সাঁওতাল এবং হাজার হাজার সাধারণ মানুষ। অর্থাৎ নাম নয়, শুধু সংখ্যা দিয়েই বোঝানো হয় সেই মানুষগুলিকে। কেন এমন হয়? কারণ যিনি বা যারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস লিখছেন তাদের চোখে কেবল সিধু কানু নামই যথেষ্ট, মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসুরই জরুরি, তাদের কথা জানলেই হয়ে যায় ইতিহাস জানা। বাকি যারা, তারা তো কেবল হাজার হাজার মানুষ, তাদের আলাদা করে নাম জানা দরকার নেই। আছে কি? কারণ সবার নাম থাকে না, যারা বিশিষ্ট মানুষ, যারা বিশেষ বিশেষ কাজ করেছে, তারাই বেশিরভাগ ইতিহাসের জায়গা পায়, তাদের নামটাই বেশি করে হাইলাইটেড হয়। তাহলে শুধু নিজেদের ইতিহাস নিজেরা লিখলেই যে সমস্যা মিটে যাবে তা কিন্তু নয়। সব সময় যিনি বা যারা লিখছেন তিনি বা তারা যেভাবে কোনো ঘটনাকে দেখছেন বা বুঝছেন সেভাবেই লিখছেন ইতিহাস। আর ব্যক্তি বদলে গেলে যেহেতু দেখার চোখ ও মন বদলে যায়, তাই একই ঘটনা ও তার ফলাফল নিয়ে এত তর্ক বিতর্ক। এই তর্ক বিতর্ক হয় বলেই ইতিহাস পড়াটা মজা নয়, তো খালি কতগুলি ঘটনা ও ফলাফলই থাকতে। তাই বোঝা গেল যে ইতিহাস কেন পড়বো। ইতিহাস পড়লে তুমি যুক্তি দিয়ে সবকিছু বুঝতে পারবে। এরপরে স্পেসিফিক কিছু পয়েন্ট দিয়েছি, সেখানে দেখো। অর্থাৎ ইতিহাস পড়ার উদ্দেশ্য কি? বলছে আজকের বর্তমানে যা ঘটছে তার কারণ লুকিয়ে আছে ইতিহাসের পাতায়, তাই ইতিহাস পড়লে বর্তমানের ঘটনার কারণ জানতে পারবে। 2 নম্বর, অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে চলার পথ তৈরি করা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে ইতিহাস পড়বে। অর্থাৎ আজকে তুমি যে অভিজ্ঞতা পাচ্ছ, সামনে কোনো অভিজ্ঞতা যদি থাকে, যদি তোমার এখনকার সময় অভিজ্ঞতা থাকে, ভবিষ্যতে তুমি এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে। আবার অতীতের কোনো অভিজ্ঞতা যদি তুমি জানতে পারো, আজকের সময়ে সেইটাকে কাজে লাগাতে পারবে। অর্থাৎ অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে চলার পথ তৈরি করে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে ইতিহাস পড়তে হবে। আর 3 নম্বর বলছে কোনো বিষয়ে যে যুক্তি দেওয়া হচ্ছে সেটা সত্য বা মিথ্যা কিনা তার পেছনে একটা ইতিহাস আছে, সেটা বোঝার জন্য ইতিহাস পড়তে হবে। অর্থাৎ ইতিহাস পড়লে সেই বিষয়ে পাল্টা যুক্তি দেওয়া যাবে। অর্থাৎ ইতিহাস আমরা কেন পড়বো সেটা বোঝা গেল। তাহলে এই ভিডিওতে তোমরা দেখলে কি ইতিহাস কি? ইতিহাস হলো, আর একবার বলে নিই, তাহলে ইতিহাস কি, ইতিহাসের ধারণা, ইতিহাসের সময়কাল কেন গুরুত্বপূর্ণ এবং ইতিহাস পড়ার উদ্দেশ্য কি সেটা জানতে পারলে। তাহলে পরের ভিডিওতে তোমাদের প্রথম চ্যাপ্টারে যে সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস আছে সেইটা নিয়ে আলোচনা হবে, সেইটা নিয়ে বিস্তারিত হবে। ঠিক আছে? জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার।